আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই আমাকে দেখতে পাচ্ছ। শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পড়াশোনা ঠিকঠাকই হচ্ছে। তোমরা যারা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমরা স্কুল অফ এক্সেলেন্স থেকে ধারাবাহিকভাবে প্রত্যেকটা সাবজেক্টের উপরেই কিছু বেসিক ক্লাস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি ফ্রি, যাতে করে তোমাদের অ্যাডমিশনের প্রিপারেশনটা ঠিক কী অবস্থা এখন তোমরা ধরতে পারছো কিনা বা বুঝতে পারছো কিনা সেই বিষয়গুলোতে তোমাদের আইডিয়াটা কেমন সেটা বোঝার জন্য আমরা একটু কিছু ফ্রি ক্লাস দিচ্ছি। ওকে, আমি আমার এন্ডে সাউন্ড চেক করলাম যে আমার এন্ডে সব কিছু ঠিকঠাক আছে। তোমাদের এন্ডে সব কিছু ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবা দ্রুত, যে তোমাদের এন্ডে সব কিছু তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। আমাকে একটু দ্রুত জানো যে তোমাদের এন্ডে সব কিছু তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। আজকে আমরা গ্রামার নিয়ে একটা ক্লাস করেছি। আমরা রেগুলার চেষ্টা করবো যে গ্রামার এবং টেক্সট দুইটারই এক ধরনের প্রিপারেশন তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, যে ঠিক কোন জায়গা থেকে টপিকগুলো আসে, কিভাবে আসে। আমরা টেক্সটকে অনেকেই গুরুত্ব দিতে চাই না, নানা কারণেই দিতে চাই না। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে সেটা হচ্ছে টেক্সট থেকে বোধহয় শুধু রিটেনের কিছু আসে, বাট এমসিকিউর একটা বড় অংশ জুড়ে যে টেক্সট থাকে সেটা বিউপির মতো বিশ্ববিদ্যালয়গুলোতে যেরকম টেক্সট থেকে হুবহু প্রশ্ন দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গায় এখন টেক্সট থেকে ডিরেক্ট প্রশ্ন আসছে। তার বাইরে আমরা দেখবো যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, একদম ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করে আরইউ, চবি, জিএসটি কিংবা বিউপি যাই বলো, সেখানে প্রত্যেকটাতে আমরা দেখব যে গ্রামারের কিছু প্যাটার্ন বা কিছু প্রশ্ন এখন কিন্তু টেক্সটের ইন্টিগ্রেটেড গ্রামার থেকে আসতেছে। অর্থাৎ আমরা গ্রামারকে যেভাবেই পড়ি না কেন সেগুলো আমরা বেশিরভাগই কিন্তু টেক্সটে পাই। সো আমরা একটু প্রশ্নগুলো দেখব। আমি প্রত্যেক দিনই খুব ছোট ছোট তোমাদেরকে ক্লাস নেওয়ার চেষ্টা করব, যে ক্লাসগুলো আমি নেব যে ইউনিট ভিত্তিক। যেমন আমাদের ইউনিট 1-এ যেই প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয়গুলোতে এসছে সেটার কেমন প্রশ্ন হয়। টেক্সটের প্রশ্নের ক্ষেত্রে সাধারণত আমরা দেখব যে কয়েক ধরনের প্রশ্ন আসে, একটু নোট করতে পারো তোমরা চাইলে। প্রথম যেই জায়গাটা থেকে টেক্সটের প্রশ্ন আসে সেটা হচ্ছে ভোক্যাবস। অনেক পরিমাণে ভোকাবুলারি থেকে টেক্সটের প্রশ্ন আসে। অর্থাৎ তুমি যদি টেক্সটের প্রত্যেকটা ইউনিটের বিশেষ করে অ্যাক্টিভিটিগুলো যেগুলো আছে প্রত্যেকটা লেসনের সাথে, হ্যাঁ, তোমরা দেখবা যে কিছু অ্যাক্টিভিটি আছে, এই অ্যাক্টিভিটি টাস্কগুলোকে যদি খুব ভালো করে পড়ো, সেইখানের যেই ওয়ার্ডগুলো দেওয়া আছে যদি সেগুলোকেও অন্তত তোমরা পড়ো, দেখবা যে প্রিপারেশন একটা বড় জায়গা সেখান থেকে হয়ে যায়। তার বাইরে লেসন বাই লেসন প্রত্যেকটা লেসনের প্যাসেজগুলো যেগুলো আছে, প্যাসেজের ভেতরে যে ওয়ার্ডগুলো আছে আমরা যদি সেইগুলোর মিনিংগুলোকে ধরার চেষ্টা করি, তোমরা কিন্তু দেখবা যে স্কুল অফ এক্সেলেন্স আমরা নিয়মিত কিছু দিচ্ছিলাম, কি বলে এটাকে, যে ইউনিট বাই ইউনিট প্রত্যেক লেসনের কিছু ওয়ার্ড মিনিং দিচ্ছিলাম। কিছুদিন অফ আছে, আমি চেষ্টা করবো আবার কালকে থেকে এটা দেয়ার ইনশাল্লাহ। সো ওই জায়গা থেকে প্রত্যেকটা লেসনের ইউনিটগুলোকে শব্দার্থগুলোকে ধরার চেষ্টা করবো, ওয়ার্ডগুলোকে ধরার চেষ্টা করবা, সেগুলোর মিনিং পড়বা। তাহলে ভোক্যাবস 1 নম্বরে চলে যাচ্ছে। 2 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে যে গ্রামারের যে পার্টটা, একদম ইন্টিগ্রেটেড গ্রামার, যেটা আমরা বলি যে টেক্সট ইন্টিগ্রেটেড গ্রামার, টিআইজি যেটাকে আমরা ডাকছি, যেখান থেকে প্রচুর নিয়ম আসে। তুমি দেখবা যে প্রত্যেকটা সেন্টেন্সের প্যাটার্নের জায়গা যদি তুমি ধরো, সেন্টেন্স প্যাটার্নের জায়গা থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে রুলস অ্যাপ্লাইড হয় এখানে, হ্যাঁ, প্রচুর। সেখানে কী কী রুলস আমরা পাই মূলত দেখবা যে রাইট ফর্মস অফ ভার্বস কিংবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন, কিংবা পার্টস অফ স্পিচের প্রচুর প্রশ্ন এসে থাকে, হ্যাঁ, পার্টস অফ স্পিচের প্রচুর প্রশ্ন এসে থাকে। এই হচ্ছে ওভারঅল গ্রামার আসার জায়গা। সো রাইট ফর্ম ভার্বস বলো, পার্টস অফ স্পিচ বলো, অথবা অন্যান্য যেসব জায়গাগুলো আছে ইনভার্সন বা অন্যান্য জায়গা যেগুলো পার্টস অফ স্পিচে পড়া যায়। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আসে সেটা হচ্ছে বিউপি টাইপ বা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে করার চেষ্টা করছে সেটা হচ্ছে ডিরেক্ট টেক্সট বেসড ইনফো, যেটাকে আমরা বলি একদম ডিরেক্ট টেক্সটের গ্যাপ ফিলিংয়ের মতো প্রশ্ন আসে। ডিরেক্ট গ্যাপ ফিলিংয়ের মতো প্রশ্ন আসে, হঠাৎ করে একটা বাক্য তুলে দিয়ে মাঝখান থেকে গ্যাপ দিয়ে দেয়। এটা হচ্ছে টেক্সট বেসড ইনফো। অর্থাৎ তুমি যাই করো না কেন এখানে টেক্সটের নিয়ম না বসাইলে, টেক্সটে যা আসবো তা না বসাইলে এটার অ্যান্সার হওয়া সম্ভব না। সো এই 3টা প্যাটার্নকে আমরা পাই কিনা আজকের ক্লাসে আমরা এটা দেখব যখন আমরা ইউনিট 1 পড়বো। এভাবে প্রত্যেকটা ইউনিটকে আমরা ইনশাআল্লাহ তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা 13 ডিসেম্বর, তার আগে আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, সব কিছু যদি ঠিকঠাক থাকে, আমরা 12টা ইউনিটই পড়ে ফেলবো ইনশাআল্লাহ। একদম শর্ট সিলেবাস আর ফুল সিলেবাস নাই, প্রত্যেকটা ইউনিটকে আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। আসো প্রথম প্রশ্নটা যেটা দেখো, এই ধরনের প্রশ্ন তোমাদের পারাটা দরকার। দেখো, নো ওয়ান ক্যান সাপ্রেস আস ইন এনি ওয়ে, ঠিক আছে। দ্য ওয়ার্ড সাপ্রেস ক্যান বি রিপ্লেসড। তার মানে এই যে সাপ্রেস ওয়ার্ডটা, সাপ্রেস কথাটাকে আমরা কী দিয়ে রিপ্লেস করতে পারবো? রিপ্লেসড উইথ যদি বলে, প্রশ্ন ভালো করে দেখবা ক্যান বি নাকি ক্যান্ট বি। যদি ক্যান্ট বি থাকে তার মানে হচ্ছে অ্যান্টোনিম চাচ্ছে। যখন ক্যান্ট বি চাবে তখন আমরা এখানে অ্যান্টোনিম খুঁজবো, হ্যাঁ, অ্যান্টোনিম খুঁজবো। আর যদি ক্যান বি থাকে তার মানে হচ্ছে রিপ্লেসড উইথ আছে, এটাকে
সিনোনিম চাচ্ছে, সিনোনিম চাচ্ছে, হ্যাঁ এই সাপ্রেস ওয়ার্ডের সিনোনিম চাচ্ছে। নিচে 4টা অপশনকে যদি আমরা দেখি, তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করবো, অবশ্যই 1 2 মানে প্রশ্ন নাম্বার লিখে তারপর অ্যান্সারটা ধরবা, প্রশ্ন নাম্বার লিখে তারপর অ্যান্সার বলবা, 1 2 3 4 মধ্যে 1 লিখে ABCD লিখবা। ওকে, সো প্রথম যে প্রশ্নটা উত্তর তাহলে কী হবে আমরা দেখব, ডমিনেট, প্রমোট, ইন্টেন্সিটি, আপহোল্ড। সাপ্রেস মানে হচ্ছে কাউকে অপ্রেসড করে রাখা, রাইট? আমরা একদম টেক্সটেই পড়ছি এটা। এখন এইটা তো আসছে ভোকেবস থেকে, তাহলে আমি ক্লেম কিভাবে করতেছি যে ভাই এটা তো ভোকেবস থেকে আসছে? আপনি আজকে টেক্সটের ক্লাস পড়াচ্ছেন, টেক্সটকে কীভাবে নিয়ে আসছেন এখানে, এইটা দেখার জন্য আমরা যাবো আমাদের বইয়ে। আমাদের বইয়ে যদি আমরা যাই, আমাদের টেক্সট বইয়ে 26-এর ব্যাচেও এই বইয়ের গল্প আছে, হয়তো ইউনিট 1-এ নাই, তোমাদের হয়তো অন্য ইউনিট আছে, বাট এই একই প্যাসেজ আছে। খেয়াল করো, যদি ইউ ক্যানট সাপ্রেস 70 মিলিয়ন পিপল, বঙ্গবন্ধু তার ভাষণে বলেছিলেন যে 70 মিলিয়ন পিপলকে আপনি কখনোই সারা জীবন সাপ্রেস করে রাখতে পারবেন না। তার মানে তাদেরকে আপনি দমায় রাখতে পারবেন না, আটকায় রাখতে পারবেন না, অপ্রেস করে রাখতে পারবেন না, ডাউন স্টুডেন্ট করে রাখতে পারবেন না। দ্যাট মিনস হোয়াট? তাদেরকে তুমি প্রমোট করতে পারবা, কোনো জিনিসকে উঠাইতে পারবা উপরে। প্রমোট করা মানে কোনো জিনিসকে আপহোল্ড করা, একই অর্থ বসে। ইন্টেন্সিটি মানে বেগবান হওয়া, কাছাকাছি আমরা তিনটাকেই ধরতে পারি, বাট এই তিনটার একটাও সাপ্রেসকে মানে এক্সপ্রেস করে না বা সাপ্রেসের ধারণাটা দেয় না। একমাত্র ডমিনেট যখন আমি কাউকে করতেছি, দ্যাট মিনস আমি কাউকে সাপ্রেস করতেছি। এইটা সিনোনিমাস হইতে পারে কার সাথে? সাপ্রেসের সাথে। পাকিস্তানিরা চেষ্টা করতো বাংলাদেশকে ডমিনেট করার, বাঙালির যে ইয়েটাকে সেটাকে ডমিনেট করার। তাহলে এইটা হচ্ছে আমার একমাত্র মিনিং। ভোকেবস থেকেই কোনো না কোনো জায়গায় আমি পৃথিবীতে ভোকেবস এভাবে পড়তেছি, বাট তার আগে আমি চেষ্টা করবো যে আমার টেক্সট বইটাকে ভালো করে পড়তে, কারণ টেক্সটের ভোকেবস থেকে প্রশ্ন আসে। তাহলে প্রথম আমরা যে অপশনটা দিছিলাম যে অবশ্যই টেক্সটের ভোকেবসের জায়গা থেকে প্রশ্ন আসছে। আমরা আরও এই দুইটা দেখবো যে গ্রামার কীভাবে ইন্টিগ্রেটেড হয় আর টেক্সট বেসড ইনফো কীভাবে আসে, এই দুটো আমরা দেখার চেষ্টা করব। চলো পরের অপশনটা দেখি। ইফ ইউ হ্যাভ দ্য মিনস, প্লিজ গিভ হোয়াট লিটল ইউ ক্যান টু ডু টু আওয়ার রিলিফ কমিটি ইন দিস সেন্টেন্স। এই যে মিনস শব্দটা কী অর্থে ব্যবহৃত হয়েছে জানতে চেয়েছে, যে এইখানে মিনস অর্থাৎ এই ওয়ার্ডটা ইফ ইউ হ্যাভ দ্য মিনস, কোন মানে তোমার যদি অবস্থা থাকে, তাহলে এই অবস্থাটা কাকে নির্ভর করতেছে? আমরা প্যাসেজ পড়ে ইন্টারমিডিয়েটে প্যাসেজ যখন পড়ছি বা অ্যাডমিশন টাইম আমরা যখন প্যাসেজ পড়তেছি, তখন আমরা বুঝে যাব যে বঙ্গবন্ধু এখানে আর্থিক সচ্ছল অবস্থার কথা বলেছিলেন, ঠিক আছে? আর্থিক সচ্ছল অবস্থার কথা বলেছেন। হ্যাঁ, যদি কারো আর্থিক সচ্ছল অবস্থা থাকে, সে যেন কিছু পরিমাণ টাকা পয়সা দেয়, তার মানে ফিনান্সিয়াল, আমরা যদি দেখি ফিনান্সিয়াল ক্যাপাসিটির কথা তিনি বলেছেন। তাহলে এই পুরাটা কিসের অর্থে? তাহলে এটা ফিজিক্যাল কোনো ক্যাপাসিটির জায়গা না, সাইকোলজিক্যাল অ্যাসেটের কথা বলা হয় নাই, হিউম্যান লেবারের কথাও এইখানে মেনশন করা হয়নি। হিউম্যান লেবারের কথা বলা হয়েছে তোমাদের যার যা আছে তা নিয়ে প্রস্তুত থাকবা, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলবা, হ্যাঁ, কমফোর্ট এনিমি উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, এই জায়গায়। বাট এইখানে গিভ হোয়াট লিটল ইউ ক্যান, তোমার যে মনিটারি সাপোর্টটা আছে, টাকা তুমি কতটুকু দিতে পারবা রিলিফ কমিটিকে বা আহত যারা হয়েছে, যারা তাদের পরিবারকে, এই কথাটাকে এখানে ব্যবহার করছে। তাহলে 2 নম্বরের অ্যান্সার কত হবে? আচ্ছা, হাবিব শাহরিয়ার একটা প্রশ্ন করছো, যাই করছো দেখো ভাইয়া, আমরা যখন ইংরেজি পড়তেছি তখন এটাকে জিকের মতো ধরলে হবে না। ইংরেজি যখন তুমি পড়তেছো, ইংরেজির মধ্যে তুমি কারো জীবনী পড়তেছো না, কারো এটাতে কি বলে যে কারো হিস্ট্রি পড়তেছো না, তুমি এখানে গ্রামার ধরার চেষ্টা করতেছো, ভোক্যাবস ধরার চেষ্টা করতেছো। সো এখানে কার নাম আছে আর কার নাম নাই এটা নিয়ে কোনো প্রশ্ন আসার মানে সম্ভাবনা, এটা জিকের ক্ষেত্রে হইতে পারে, হ্যাঁ জিকের ক্ষেত্রে হইতে পারে, বাট ইংরেজিতে এটা সাজে না। তুমি যে প্রশ্ন করলে এটা ইংরেজির সাথে রিলেটেড না, যে বঙ্গবন্ধুর এখান থেকে প্রশ্ন আসবে কিনা, এটা অযৌক্তিক প্রশ্ন। বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন আসবে কিনা জিকে থেকে, মানে বঙ্গবন্ধু প্রশ্ন আসে ইংরেজিতে যে হোয়াট ইজ দ্য বার্থ ডেট অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই প্রশ্ন আসছে ইংলিশে কখনো দেখছো? দেখি নাই। তাহলে এইখান থেকে মিনস একটা প্রশ্ন আসছে ভোক্যাবসের জায়গা থেকে, এইখান থেকে প্রশ্ন আসার সাথে তো তোমার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কোনো সম্পর্ক নাই রে বাবা। আসো তাহলে দেখো এটা কোথায় ছিল, এই যে এইখানে। তো আপনাদের যদি কোনো অবস্থা থাকে এই ব্যাপার, প্লিজ গিভ হোয়াট লিটল ইউ হ্যাভ ইফ ইউ হ্যাভ দ্য মিনস, তাহলে তুমি যদি এই লাইনটার অর্থ প্যাসেজে ঠিকঠাক না বুঝে থাকো, তুমি এখানে সেটাকে অ্যান্সার করতে পারবে না। সো তোমাকে টেক্সট পড়তে হবে। আচ্ছা, এবার আসো, খুব কমন প্রশ্ন, গ্রামারের প্রশ্ন। নো ওয়ান উইল পে দ্যাম আইদার। নর্মালি এই আইদার কথাটা কী হিসাবে, কোন প্রোনাউন হিসাবে ব্যবহার হয়েছে? আমরা প্রোনাউনের অনেকগুলো প্রকার পড়েছি, এটা একটা প্রোনাউনের অনেকগুলো প্রকার পড়েছি আমরা, পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, হ্যাঁ রিলেটিভ প্রোনাউন, তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, এই ধরনের অনেক প্রকার আমরা পড়েছি।
তার মধ্যে আইদার কথাটা কী হিসাবে বসছে আমরা সবাই জানি যে এটা কী হিসাবে বসছে। দেখি তোমরা অ্যান্সার করো। এখন তুমি যখন এগুলোকে মুখস্থ করবা যে ইচ আদার থাকলে রিসিপ্রোকাল বসে, দ্যাট দিস এগুলো থাকলে ডেমনস্ট্রেটিভ বসে, তারপরে হচ্ছে যদি কি বলে এটাকে অ্যামাং কি বলে এটাকে যে বিটুইন থাকে বা ইচ থাকে আইদার এগুলো থাকে, তাইলে আমরা যে সেগুলোকে বলি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। কিন্তু অন্যভাবে থাকলে অন্য কিছু বসে। এটাকে তুমি মুখস্থ করে পার পাবা না আনলেস তুমি মুখস্থ জিনিসটাকে মাঝে মাঝে অ্যাপ্লাই করো। তার মানে তুমি প্যাসেজ বেশি বেশি করে পড়ো। যত বেশি তুমি প্যাসেজ পড়বা তত বেশি তোমার যে কোনো গ্রামারকে ট্যাকল দেওয়ার ক্ষমতাটা তৈরি হবে। এইবার আসো আমরা এইখানে পাই, কোথায় পাই দাঁড়াও, এই যে তোমরা যারা গভর্নমেন্টে আসো, আই হ্যাভ টু টেল ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিরেকশনস টিল দ্য কান্ট্রি ইজ লিবারেটেড taxes and custom duties won't be collected, no one will pay them either. তাদের কেউ এটাকে পেও করবে না, কাস্টমস অ্যান্ড ইয়ার ডিউটিটা নেওয়া হবে না। তাহলে এইখানে আসো এবার, এটা কি ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, রিসিপ্রোকাল নাকি ইনডিফিনিটিভ, কী হিসাবে বসছে বলো এবার। যখন বলা হচ্ছে যে এটাকে আমরা দেবও না, দুইটার মধ্যে যে কোনটা, রিসিপ্রোকাল হইতে গেলে আমাদেরকে অবশ্যই ইচ আদার বা ওয়ান আদার হইতে হয়, রাইট। ডেমনস্ট্রেটিভ যখন আমরা বলি দিস দ্যাট এরকম বসে, ইনডিফিনিট অর্থে সাম, হ্যাভে যাবে অন্যান্য অর্থে বসে, একটাই ঠিকই থাকতে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ওকে, গত বছর বিউপিতে আসছিল, গুড। তাহলে এইখান থেকে আমরা যত বেশি টেক্সট পড়বো তত আমাদের চিন্তার জায়গাটা খুলবে। আমরা আরও দেখবো যখন ইউনিট 3, 4, 5-এ আমরা যাব তখন দেখবো যে খুব অদ্ভুত প্রশ্ন আসতেছে। আমরা কখনো ভাবিই নাই যে এই গ্রামারগুলা মানে টেক্সটের মধ্যে থাকে বা পসিবল কোনোভাবে যে টেক্সট থেকে পিক করা। এত অসাধারণ সব গ্রামার রয়ে গেছে। আমরা যখন মানে পেইড ব্যাচে পড়াই তখন আমাদের বাচ্চারা বলে এটা কখনো খেয়ালই করি না আমরা, যেরকম রয়ে যায় গ্রামার। বাট এইটাই বাস্তবতা যে তুমি তোমার যত বেশি টেক্সট পড়বা তোমার কোয়েশ্চেন ধরার অ্যাবিলিটি, ক্যাপাসিটি, রিজনিং এইটা তোমার বাড়বে আস্তে আস্তে, ঠিক আছে। ওকে, আসো এবার নো ব্যাঙ্গালিজ উইল রিপোর্ট ফর ওয়ার্ক দেয়ার। আচ্ছা, এখানে ওয়ার্ক কী অর্থে ব্যবহৃত হয়েছে জানতে চাচ্ছে, অর্থাৎ এই ওয়ার্কটা। আচ্ছা, সারা জীবন আমরা দেখে আসছি ওয়ার্ক হচ্ছে ভার্ব, ওয়ার্ক ভার্বের তিনটা ভার্ব আছে ফর্ম সাধারণত, ওয়ার্ক, ওয়ার্কড, ভার্ব 3 ওয়ার্কড, ভার্ব 1 আইএনজি যদি থাকে ওয়ার্কিং, এই চারটাই আমরা পাচ্ছি, রাইট। ভার্ব 5 টু ওয়ার্ক অথবা হ্যাভিং ওয়ার্ক, যা থাকতেছে এটা থাকতেছে, অন্তত এই চারটা পাচ্ছি আমরা। কিন্তু এইখানে এসে এই বাক্যে নো ওয়ান উইল রিপোর্ট ফর, তাহলে উইল রিপোর্ট হচ্ছে উইলের পরে ভার্ব 1, তারপর একটা প্রিপোজিশন আমরা দেখতে পাই। যে দিক থেকেই ধরি আমার এখন অবজেক্ট দরকার, কি করবে, এই প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে বসতেছে হচ্ছে ওয়ার্ক। আর যখনই কোনো জিনিস অবজেক্ট হয় আমরা খুব ভালো করে জানি সেটা নাউনের কাজ করে, রাইট। সাবজেক্ট বা অবজেক্ট হলে সেটা নাউনের কাজ করে। তাহলে এইবার তুমি অপশন 4টাতে আসো, 4টা অপশন তোমাকে দেয়া আছে। তুমি তো ওয়ার্ক পেয়ে মনের খুশিতে ভার্ব দাগায় দিছিলা, কেউ নিশ্চয়ই, একজনও দাগাও নাই, দ্যাটস স্যাড। আচ্ছা, অ্যাফোর্ড যে কেউ না কেউ দাগাবা মনের খুশিতে। ওকে, হ্যাঁ, দ্যাটস ব্রিলিয়ান্ট যে তোমরা কেউ দাগাও নাই। আচ্ছা, ওকে, সো আমরা দেখবো যে এটা হচ্ছে কী হিসাবে কাজ করতেছে, ভার্ব হিসাবে কাজ করবে না, এটা নাউন হিসাবে কাজ করবে, কারণ এটা প্রিপোজিশনের অবজেক্টিভ বা অবজেক্ট হিসাবে বসছে, মূল কথা। এখন এইটাকে আমরা যদি আমাদের টেক্সট না পড়ি তাহলে আমাদের হঠাৎ করে যখন আমরা দেখব স্বাভাবিকভাবে আমরা এটা পারবো না। এটা কই আছে, the telephone will continue, এই যে who work, না এটা না, no Bengalis will report for work। এইখানে দেখো একটা ওয়ার্ক আছে, হ্যাঁ, একই প্যাসে, মানে প্যাসটা থাকাতে আমার সুবিধা হলো। এইখানে এই ওয়ার্কটা হচ্ছে নাউন, কিন্তু এইখানে এই ওয়ার্ক কিন্তু ঠিকই ভার্ব। তাহলে ব্যবহার দেখে, চেহারা দেখে আমরা কখনো কোনো জিনিসকে তার পার্টস অফ স্পিচ নির্ণয় করব না। আমরা সবসময় কি দেখব, আমরা তাদের ব্যবহারটাকে দেখার চেষ্টা করব, ঠিক আছে। ওকে ওকে, রাহুল ভেরি গুড, নুসরাত নাইস, নাউন হবে, ওয়ার্ক নাউন হবে, গুড। ওকে, ঠিক আছে, চলো। ওকে, ব্যাংকস, ও সরি, মানে চলো নাম্বার 5, ইফ দ্য পিপল রানিং দ্য রেজিস্ট্রেশন, দেখি এটা কারা পারবো। ইফ দ্য পিপল রানিং দ্য রেজিস্ট্রেশন আর নট রেডি টু রিপ্লাই টু আস, নো ব্যাঙ্গালোজ উইল রিপোর্ট টু ওয়ার্ক। আগেরটাই এখানে ওয়ার্ক দিয়ে প্রশ্ন ছিল, এখন আরও একটা প্রশ্ন অন্য কোথাও, সম্ভবত জিএসটি টাইপে এখানে একটা প্রশ্ন আসছিল।
এই যে রানিং কথাটা, এই কথাটা, এই ওয়ার্ডটা কি হিসাবে কাজ করছে? 4টা অপশন দেয়া আছে আমাদের কাছে, নাউন, ভার্ব, জিরান্ড, পার্টিসিপল। আমরা জানি পৃথিবীতে যখন ভার্ব ওয়ান আইএনজি দুইভাবে বসতে পারে, ভার্ব ওয়ান আইএনজি। ভার্ব ওয়ান আইএনজি আইদার ফাইনাইট ভার্ব হইতে পারবে, যদি আমরা দেখি তাদের আগে ফাইনাইট ভার্ব হইতে গেলে তাদের আগে শর্ত হচ্ছে একটা অক্সিলারি ভার্ব লাগবে। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তো সেটা ফাইনাইট ভার্ব। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে, নর্মালি ভার্ব ওয়ান আইএনজি ঠিক যেভাবে আছে সেইভাবে বসে, সে সারা জীবন হচ্ছে নন ফাইনাইট হিসাবে বসে। এই নন ফাইনাইট ভার্বটাকে আমরা দুইভাবে ডাকি। আমরা আইদার বলি যে সে হচ্ছে জিরান্ড অথবা সে পার্টিসিপল, এই দুইটা নামে আমরা তাকে ডাকি। যে কোনো ভার্ব ওয়ান পার্টিসিপল, যে কোনো ভার্ব ওয়ান আইএনজি যেটা নন ফাইনাইট হিসাবে বসছে তার দুইটা নাম থাকে, একটা জিরান্ড আর একটা পার্টিসিপল। ডিসিশন কিভাবে নিব যে কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল? ডিপেন্ড করবে যে এই পার্টিসিপলটা মানে যদি নন ফাইনাইট ভার্বটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে তাহলে সেটা পার্টিসিপল, আর যদি নাউন হিসাবে কাজ করে অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে বাক্যে বসে তাহলে আমরা সেটাকে ডাকবো হচ্ছে জিরান্ড। আমি আরেকবার বলতেছি, যখন কোনো ভার্ব ওয়ান আইএনজি বাক্যে সাবজেক্ট বা অবজেক্টের কাজ করবে, দ্যাট মিনস সে নাউন হিসাবে অ্যাক্ট করতেছে, তখন সেটা জিরান্ড হবে। আর কোনো ভার্ব ওয়ান আইএনজি যেটা নন ফাইনাইট, আগে কোনো অক্সিলারি নাই, সেটা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তাহলে আমরা সেটাকে পার্টিসিপল বলবো। এখন এটাকে আসো, এই যেখানে রানিং কথাটা আছে, এটা কি কাউকে সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে কাজ করতেছে? তার আগে কি কোনো ভার্ব আছে যার সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে কাজ করতেছে? নাই, সে সাবজেক্টও না অবজেক্টও না। তাহলে সে কি করতেছে? এই যে লোকেদের অবস্থা বোঝাচ্ছে। মূল বাক্য ছিল, আমরা যদি এটা কেটেও দেই এই অংশটুকু, দ্য পিপল আর নট রেডি, ইফ দ্য পিপল আর নট রেডি, এইটুকু ছিল। তার মানে পিপলরা রেডি না। তুমি যদি প্রশ্ন করো কোন পিপল, এইবার লোকেদের অবস্থা বর্ণনা করতেছে যারা রানিং দ্য রেডিও স্টেশন। তাহলে যখন কোনো নাউনের দোষ গুণ অবস্থা, কোন মানুষ কোন লোকেরা যারা রেডিওতে কাজ করে অবস্থা দোষ গুণ পরিমাণ বর্ণনা করে, তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর আমরা একটু আগে বললাম যে দুনিয়ার সমস্ত ভার্ব ওয়ান আইএনজি যেটা নন ফাইনাইট যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটা পার্টিসিপল হয়। এইখানে আমরা দেখবো যে 4 নম্বরটা আমাদের অ্যান্সার, বাদ বাকি 3টা হচ্ছে না। রুহুল আমিন, জিরান্ড না কেন বুঝছো ভাইয়া? রুহুল আমিন, জিরান্ড না কেন বুঝছো? সানি, কি অবস্থা? আচ্ছা, রুহুল আমিন কি বুঝছো যে কেন জিরান্ড না ভাইয়া? এখন বুঝছো? নুসরাত, ভেরি গুড। হাবিব, ভেরি গুড। মহিন, সরি, ভেরি গুড। আচ্ছা, চলো তাহলে এই ধরনের কোয়েশ্চেন, গ্রামারের এত ডিপ সেন্স থেকে কোয়েশ্চেন আসা টেক্সট থেকেই আসতেছে। কারণ এই আগের বাক্যটাই মানে এইখানেই আছে, পিপল রানিং ফর দ্য রেজিস্ট্রেশন আর নট, ইফ দ্য পিপল কই গেল রানিং ফর দ্য রেজিস্ট্রেশন, তার আগে লেনে ছিল সম্ভবত, ঠিক আছে? সো একই জায়গায় এখানে নো ওয়ান উইল রিপোর্ট, এই যে ইফ দ্য পিপল রানিং দ্য রেজিস্ট্রেশন, এই যে এখানে আমরা পিপলের পরে এসে রানিংকে দেখতেছি, এটাকে তাহলে পার্টিসিপল হিসাবে বসছে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। আসো পরেরটা আসো, নাম্বার 6। The Pakistani rulers used weapons dash us instead of defending us from external enemies. The Pakistani rulers used weapons, তারা ওয়েপন ইউজ করেছে, ড্যাশ আস আমাদের উপরে, নিশ্চয়ই এরকম অর্থে ব্যবহৃত হচ্ছে, আমাদের উপরে এই অর্থ দিচ্ছে। তাহলে উপরে দেওয়ার অর্থে আমরা দেখবো যে যখন ওয়েপন ব্যবহার করা হচ্ছে তখন সাধারণত অন বসে। তোমরা অনেকে টুয়ার্ডস দাগাইছো, গত বছর যারা পরীক্ষা দিছো, টুয়ার্ডস ঠিক না, অর্থ মিলে না। তোমরা যদি এই বাক্যটাকে দেখো তাহলে তোমরা দেখবা বলতেছে যে কি বলতেছে, those who bought arms with our money to defend us from external enemies are now using those arms on the poor. তাহলে এইবার অন দ্য পোর, উইপন্স অন আস একটাই আছে, অনই বসে, ঠিক আছে? তো গতবার অনেকে এটা টুয়ার্ডস লিখছো এবং টুয়ার্ডস ভুল হয়েছে, এই যে এখনো রুহুলও লিখছো। রুহুল থাইমা বুঝো আগে, হ্যাঁ? টেক্সট পড়তেছো না তুমি ভাইয়া, টেক্সট পড়তে হবে। টেক্সট পড়ার কোনো বিকল্প নাই ভাইয়া, টেক্সটের বিকল্প শুধুই টেক্সট, আর কোনো বিকল্প নাই অ্যাকচুয়ালি, হ্যাঁ? ওকে, ঠিক আছে। আসো তারপর নাম্বার 7,
হুইচ ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনডিজেন্ট? নিচের কোনটা ওয়ার্ডটা সিনোনিম হিসাবে বসে ইনডিজেন্ট শব্দের অর্থ? এই ওয়ার্ড তুমি বইয়ে পাবা না, এটা বইয়ে না, এটা ভোকাবস থেকে আসছে। কিন্তু তুমি যদি নিচে এই চারটা ওয়ার্ডকে দেখো, এটা সবাই বইয়ে আছে, কমফোর্টেবল বইয়ে আছে। অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, এই ওয়ার্ডটাকে তুমি পাবা হচ্ছে ইউনিট 4 অ্যাডোলেসেন্সের যে, ঠিক আছে, অ্যাডোলেসেন্সের ইউনিটে পাবা। ওয়েলদি এটা পাবা হচ্ছে ইউনিট 6-এ জেরির গল্পে, হ্যাঁ, জেরির গল্পে মাদার ইন মেনভিল এই গল্পে পাবা। তাহলে এবার আসো, এটাও ইউনিট 6-এই পাবা, এটাও ইউনিট 6-এ। তাহলে একমাত্র 4 এই ওয়ার্ডটাকে তুমি আমাদের এই ইউনিট 1-এ পাও। 4 সাথে সাথে আরও কয়েকটা জিনিস পাই আমরা একসাথে। 4-এর সাথে আমরা পাই ডাউন ট্রোডেন, DEN, আর একটা হচ্ছে রেচড, WRETCHED, রেচড, ডাউন ট্রোডেন, 4, এই তিনটা ওয়ার্ড একসাথে ছিল। সেই সময় আমরা এগুলার সিনোনিম পড়তে যাই, যেহেতু আমরা প্রত্যেকটা ক্লাসেই তোমাদেরকে যেটা করি, যারা আমাদের পেইডে আছে স্টুডেন্ট তারা জানে যে আমরা প্রত্যেকটা ক্লাসেই আমরা হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিই যে তোমরা সিনোনিম অ্যান্টোনিম বের করবা। ওই আলোচনাতে এটা চলে আসার কথা যে ইনডিজেন্ট শব্দের অর্থ হচ্ছে পুয়ার, ঠিক আছে। এটা জিএসটিতে আসছিল 23 ব্যাচ, জিএসটি 23 ব্যাচ। তোমাদের সাগর ভাইয়া যেই পরীক্ষায় সেকেন্ড হয়েছিল সারা বাংলাদেশে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, প্যাসেজ পড়ো নাই, পড়তে হবে, পড়ে ফেলো, একদম পড়ে ফেলো। আমাদের ইউটিউবে, স্কুল অফ এক্সেলেন্সের ইউটিউবে, বা তোমরা যারা ইংলিশ উইথ বাকি থেকে দেখছো তারা ইংলিশ উইথ বাকির ইউটিউব চ্যানেলে আমাদের কিন্তু ফ্রি ক্লাস দেওয়া আছে। তোমরা চাইলে টেক্সটের ফ্রি ক্লাস দেখে নিতে পারবা। অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ফ্রি ক্লাস দেওয়া আছে আলহামদুলিল্লাহ, তোমরা চাইলেই দেখে নিতে পারবা। ওকে ওকে, আসো নাম্বার 8। The history of Bengal is the history of people who have repeatedly made their highways red with their blood. এই বাক্যটাকে সিম্পল বাক্য করতে বলছে, তার মানে বাক্যটা সিম্পল না, আইদার কমপ্লেক্স অথবা কম্পাউন্ড। আমরা দেখবো যে এখানে হু আছে ক্লজ মেকার হিসাবে, ঠিক আছে, তাহলে এটা কমপ্লেক্স বাক্য ধরা যায়। আচ্ছা, এখন কমপ্লেক্স বাক্য হয়েছে ভালো কথা। এখানে হ্যাভ রিপিটেডলি মেড, এইটা একটা ফাইনাইট ভার্ব, এই যে মেডটুকু সহ। এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, ক্লজ মেকারের এই পাশে একটা ফাইনাইট ভার্ব আছে, এইখানেও আর একটা ফাইনাইট ভার্ব আছে। একটা বাক্যের কমপ্লেক্স বা কম্পাউন্ড হওয়ার জন্য যেই জিনিসটা জরুরি হয় সেটা হচ্ছে যে একটা ক্লজ মেকার থাকবে, ক্লজ মেকারের দুই পাশে দুটো ফাইনাইট ভার্ব থাকবে। একটা বাক্য সিম্পল হওয়ার জন্য অবশ্যই 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 ক্লজ মেকারকে সবার আগে খতম করে ফেলতে হবে, মানে বাই হুক অর ক্রুক আমার এখন আর ক্লজ মেকার রাখা যাবে না। আর এই দুইটা ফাইনাইট ভার্বের যে কোনো একটাকে আমি রাখবো, আরেকটাকে আমি নষ্ট করে ফেলবো। ফাইনাইট ভার্ব নষ্ট করার ওয়ে কি? আইদার এই ফাইনাইট ভার্ব নষ্ট করা, ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট ভার্বে রূপান্তরিত করার ওয়ে একটাই, এটা সামনে যে অক্সিলারি আছে সে অক্সিলারিকে ভেঙে ফেলা, এবং এগুলোর সাথে হয় ভার্ব 1 আইএনজি অথবা ভার্ব 3 নর্মালি অ্যাড করে দেয়া, ঠিক আছে। এই হচ্ছে ট্রিক্স। তাহলে আসো আমরা নিচের অপশনগুলো করি। আর হিস্ট্রি অফ বেঙ্গল ইজ দ্য হিস্ট্রি অফ পিপল, অ্যান্ড আছে। প্রথম কথা হচ্ছে কোনো ক্লজ মেকার থাকা যাবে না, অ্যান্ড আছে, বাদ। আচ্ছা, লাস্টেরটা আসি, ইট ইজ দ্য হিস্ট্রি অফ হু হ্যাভ, আছে, বাদ। পিপল, হু হ্যাভ, আছে, বাদ। কোনো ক্লজ মেকার থাকা যাবে না। দ্য হিস্ট্রি অফ পিপল, হিস্ট্রি অফ দ্য ইজ দ্য হিস্ট্রি অফ পিপল, একটা ফাইনাইট ভার্ব পিপল মেকিং, এই যে একটা ভার্ব অন আইএনজি আছে এটা একটা নন ফাইনাইট ভার্ব। কী করে বুঝলাম? তার আগে কোনো অক্সিলারি নাই। দেয়ার হাইওয়েজ ক্রিমজন উইথ ব্লাড, একটাই ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব সম্পন্ন বাক্যকে, সিম্পল বাক্যের মূল স্ট্রাকচারটাই হচ্ছে যেটাতে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হাজারটা নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, উই ডোন্ট কেয়ার, একটা ফাইনাইট ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে, এটাকে বলে হচ্ছে সিম্পল সাবজেক্ট। বুঝছো এটা? এটা কি সবাই বুঝছো? 8 নাম্বার কত হবে বুঝছো সবাই? ওকে, তোমরা যারা একাডেমিতে আছো 26 ব্যাচ বা অন্য ইয়াতে আছো, তোমরা চাইলে আমাদের এই ক্লাসগুলো থেকে আগেই তোমরা শিখতে পারবা যে ঠিক কিভাবে আমরা মানে, আচ্ছা আমি তোমাদের কমেন্ট দেখতেছি যে আমরা কীভাবে টেক্সট থেকেই করবো, এটাকে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। সো চাইলে তোমরা অ্যাডভান্সড থাকতে পারো যারা একাডেমিতে আসো। ওকে, আচ্ছা বি হবে। ওকে, গুড। আচ্ছা, আমি
আচ্ছা পাইছি। ওকে, মেইন বুকের সব ক্লাস এখানে লাইভ করবেন? না রে ভাই, সব ক্লাস তো লাইভ করতে পারবো না, কিছু ক্লাস পাবো আর কি, ইউনিট ভিত্তিক অ্যাডমিশনের কিছু প্রিপারেশন তোমাদেরকে নিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে আচ্ছা, তোমরা যারা 25 ব্যাচে আছো তোমাদের জন্য স্কুল অফ এক্সেলেন্সের কিন্তু যারা মানে আমাদের সাথে আচ্ছা ঠিক আছে, চলো পরেরটাই যাই আমরা। নাম্বার 9, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ ড্যাশ। এই তার মানে এতক্ষণ আমরা গ্রামার পাইলাম, রাইট? যে গ্রামার কীভাবে এখানে ঢুকছে, ভোকাবস কীভাবে আসছে, এই জিনিসগুলো আমরা পাইছি যে এগুলো কীভাবে হয়। তাহলে টেক্সট বুক থেকে 3 ধরনের প্রশ্ন আসে, আমরা বলছি ডিরেক্ট ভোকাবস থেকে প্রশ্ন আসে, এই যে ইন্টিগ্রেটেড গ্রামার, টেক্সট ইন্টিগ্রেটেড গ্রামারের যে প্রশ্নগুলো, এই যে সেন্টেন্স প্যাটার্ন থেকে প্রশ্ন আসছে, ভার্ব থেকে প্রশ্ন আসছে, পার্সিভ স্পিচ থেকে প্রশ্ন আসছে, সামনে আরও পাবো আমরা যখন আমরা অন্যান্য অর্থ করব। আরেকটা আসে সেটা হচ্ছে টেক্সট বেসড ইনফো, ডিরেক্ট টেক্সট বেসড ইনফরমেশন, আমি ইনফো লিখতেছি সংক্ষেপে, এই ধরনের প্রশ্ন আসে। আমরা এগুলো একটু দেখবো যে টেক্সট বেসড ইনফো কেমন হয়। 9 নম্বরে দেখো, নেলসন ম্যান্ডেলা নেভার লস্ট হিজ ড্যাশ। নেলসন ম্যান্ডেলা কখনোই তার লোকেদের স্বাধীনতার জন্য ফাইট করার ড্যাশ হারান নাই। তো তুমি যদি দাও যে স্ট্যামিনা হারায় নাই, ঠিক আছে, জিল হারায় নাই, ঠিক আছে, সলভ হারায় নাই, যে কোনো কিছু হইতে পারে অর্থগত দিক থেকে, কিন্তু তোমার টেক্সট বই কী দেয়া ভাই? তুমি যদি জিল দাগাও তুমি কি নাম্বার পাবা? তুমি যদি হঠাৎ করে যে 3 নাম্বার সি দাগাও নাম্বার পাবা? পাবা না। ঠিক আছে, পাবা নাম্বার? পাবা না। তোমাকে নেলসন ম্যান্ডেলার গল্প পড়ে জানতে হবে যে নেলসন ম্যান্ডেলা বলছেন যে ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades ফর দ্য ফাইট অফ ড্যাশ ড্যাশ ড্যাশ, নেলসন ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ। সে তার ভেতরের ওই যে আগুন, ওইটাকে হারায় নাই, ওই স্ট্যামিনাটাকে হারায় নাই। স্ট্যামিনা অর্থেই ব্যবহৃত হচ্ছে, কিন্তু ওয়ার্ড বসছে রিজলভ। দ্যাটস ওয়াই তোমাকে এসে রিজলভই অ্যান্সার করতে হবে, আর কোথাও কোনোটাই অ্যান্সার হিসাবে গ্রহণযোগ্য হবে না। এইখানে এটাই হচ্ছে টেক্সটের খেলা, ঠিক আছে? সি ইউনিটে টেক্সট থেকে প্রশ্ন হয় খুব একটা না, খুব একটা না, ডিরেক্ট টেক্সট থেকে প্রশ্ন আসে না, বাট টেক্সট পড়াটা তোমাকে অ্যাকচুয়ালি গ্রামারের দিকে কী বলবো এটাকে, যে ইন্সপায়ার করবে, ঠিক আছে? সাবিনা, তাহলে নুসরাত ভেরি গুড, রিজলভ বসবে, ক্লিয়ার? আসো পরেরটা, নাম্বার 10, she expressed her desire dash fly dash mars। দেখে মনে হচ্ছে প্রিপোজিশন থেকে প্রশ্ন আসছে, অ্যাকচুয়ালি তাই, কিন্তু এই বাক্যটা আমরা দেখবো যে টেক্সট বইয়ে রয়ে গেছে। ভ্যালেন্টিনা টেরেস্কোভা, 26 ব্যাচে যদিও নাই, 26 ব্যাচের আর টেরেস্কোভার গল্প নাই, 26 ব্যাচে টেরেস্কোভা গল্প হারায় গেছে। তাহলে ডিজায়ার টু বসে, কোথায় যাবে সেই অর্থেও টু বসে, দুইটাতেই টু বসবে, এ নাম্বারটা রাইট, আর বাদ বাকিগুলা অর্থগত দিক মানে ব্যবহারগত দিক থেকে যাচ্ছে না। ক্লিয়ার? আচ্ছা, বুঝছো? চলো নাম্বার 11-এ যাই আমরা। চাওলা ডাইড অনলি 16 minutes prior to ড্যাশ। দেখো আমি বলেও দিছি প্রায়ার ড্যাশ দেয়ার স্কেজুল ড্যাশ। তাহলে প্রায়ারের পরে টু বসে, 1 নাম্বার কথা। তাহলে দেন বাদ শিডিউল ল্যান্ডিং, স্কেজুলড অ্যাডজেক্টিভ হিসাবে বসছে, তার আগে আমরা দেখবো ল্যান্ডিং নাউন হিসাবে বসবে। হ্যাঁ, স্কেজুলড ল্যান্ডিংয়ের আগে বা শিডিউল ল্যান্ডিংয়ের আগে তারা পৌঁছাইছিল, মারা গেছে। তাহলে এটাও আসছে কল্পনা চাওলা থেকে। এই যে এখানে কল্পনা চাওলা থেকে আসছে। ওকে, 12 আসো, ভোক্যাবস থেকে আসবে এবার। রেফার্স টু মানে হচ্ছে সিনোনিম চাইছে।
সিনোনিমাস চাইছে, রেভার্ট শব্দের অর্থ কি? রেভার্ট মানে যে কোনো জিনিসকে যখন সম্মানিত হয়, রেসপেক্ট এই অর্থে বসবে। প্রমিনেন্ট থাকতে পারে, যদি রেসপেক্ট কথাটা অপশনে না থাকে তাহলে প্রমিনেন্ট হবে, নাইলে একাই রেভার্ট হিসাবেই যাবে, ঠিক আছে? সো এই ধরনের প্রশ্ন দেখবা যে বিউপি বা অন্যান্য কেউ খুব সহজেই এই প্রশ্নগুলো বারবার তারা করে, এবং আমাদেরকে এই প্রশ্নগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে যে আমরা ঠিকঠাক বুঝতেছি কিনা, পারতেছি কিনা। ওকে, বুঝছো? আসো, এই যে এখানে আসছিল এটা যে ফর্মাই ডোন্ট কল মি এই যে ওয়ান অফ দ্য মোস্ট রেভার্ড পাবলিক ফিগার্স হিসাবে সে যে থেকে গেছে, মোস্ট রেভার্ড পাবলিক ফিগার্স, এই যে এখানে রেভার্ড এই ওয়ার্ডটাই এখানে আসছে। জি, নেলসন ম্যান্ডেলা রেভার্ড ছিলেন। তাহলে ভোক্যাবসের জায়গা কোথায়? টেক্সট বুক, এখান থেকেই প্রশ্ন আসে। ডিকেইডস শব্দের অর্থ কি? এটাকে আমরা সাধারণত ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে ফেলি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে ফেলি। হ্যাঁ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে ফেলি। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলতে কি, এটার আলাদা একটা মিনিং আছে। প্রতি 10 বছরকে একসাথে ডিকেইড বলা হয়। 10 বছরের সমষ্টি, বাংলায় যেটাকে আমরা এক কথায় প্রকাশ বলি। 100 বছরের সমষ্টি, এটাকে আমরা সেঞ্চুরি বলি। যে কোনো 100 কিছু হলে আমরা সেটাকে সেঞ্চুরি বলি। ব্যাটসম্যানরা যখন 100 রান করে তখন সেটা সেঞ্চুরি হয়, ঠিক আছে? 15 ইয়ার্স 25 ইয়ার্স আলাদা নাম আছে, গোল্ডেন জুবিলি, সিলভার জুবিলি নামে আলাদা আলাদা নাম আছে। ওকে, ক্লিয়ার? আসো, নাম্বার 14, we have at last achieved our political emancipation. By stating this, the sentence, what did Nelson Mandela imply? নেলসন ম্যান্ডেলা কি বলছেন এটা বলার মাধ্যমে যে we at least achieved our political emancipation, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইসব জায়গা থেকে এক্সপ্লেনেশন আসে, ডিরেক্ট এক্সপ্লেনেশন আসে, ঠিক আছে? এর বাইরে আমরা দেখব যে এখানে 4টা অপশন দিছে আমাদেরকে। এই ধরনের প্রশ্ন বিউপিতে আসে যে নেলসন ম্যান্ডেলা কি হয়েছে? সাউথ আফ্রিকা ওয়াজ ফ্রিড, রেশিয়াল ডিসক্রিমিনেশন অ্যাবলিশড, নাকি সাউথ আফ্রিকা ফ্রি হয়েছে? ম্যান্ডেলা বিকাম দ্য প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা, ম্যান্ডেলা ড্রোভ অ্যাওয়ে দ্য হোয়াইট ডমিনেশন, কোনটা? অ্যাকচুয়ালি উনি প্রেসিডেন্ট হওয়ার জন্য এই কথা বলেন নাই। সাউথ আফ্রিকা কারো আন্ডারে পরাধীন ছিল না যে সাউথ আফ্রিকা হইতে হবে। শুধু হোয়াইট ডমিনেশন তাড়ানোর জন্য উনি কিছু করেন নাই, উনি চাইছেন যে ডিসক্রিমিনেশনটা শেষ হোক সাউথ আফ্রিকায়। সো একমাত্র বি নাম্বারটাই আমরা দেখব আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? বুঝছো? ওকে, সো এই ছিল আমাদের ইউনিট 1 থেকে বিগত কয়েক বছরে, 3-4 বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে কী কী ধরনের প্রশ্ন আসতেছে সেগুলো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। মূল জায়গা ছিল ভোক্যাবস, ইন্টিগ্রেটেড গ্রামার এবং টেক্সট বেসড ইনফো। এই যে বিউপি এই টাইপের প্রশ্ন করতেছে, ব্যাখ্যামূলক বাংলায় যে ধরনের প্রশ্ন হয় সেগুলো। তো আশা করছি তোমাদের কিছুটা কাজে লাগবে। তোমরা নিজেদের ওয়ালে এটা শেয়ার করে রাখতে পারো, ফ্রেন্ডদেরকে দেখাতে পারো। পাশাপাশি নিজেরা যখন এখন থেকে টেক্সট পড়বা ওইভাবে একটু টেক্সট পড়ার চেষ্টা করো। আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে তোমরা আমাদের ভিডিওগুলো পাবা যে কীভাবে টেক্সট পড়তে হয়। ইনশাআল্লাহ ঢাবির ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে বি ইউনিটের। তোমাদের সাথে খুব দ্রুতই ভর্তি বিজ্ঞপ্তির আদ্যপান্ত গবেষণা নিয়ে দেখা হচ্ছে, কালকে বা পরশু। তার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো। অ্যাডমিশন কিংবা একাডেমিক যেখানে আছো তোমাদের পড়াশোনা সুন্দর হোক। তোমাদের জন্য শুভকামনা। পরবর্তী ক্লাসের এক পর্যন্ত এখানেই। আসসালামু আলাইকুম।